তোমার উপর ভরসা করেই আমি আমার স্বামীকে ঠকিয়েছি, তোমার কাছে এসেছি। তুমি যা চাইবে আমি সব দিতে রাজি, শুধু আমায় ধোঁকা দিও না প্লিজ। যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমি যা চাই তা দিতে হবে। ছি মেহজাবিন, তুমি আমায় এইভাবে ধোঁকা দিলে। ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু সত্যি হলো আমি তোমাকে ব্যবহার করেছি। মানুষ ভাবে সংসার ভাঙে বড় ঝগড়ায়, কিন্তু সব সংসার ঝড় তুলে ভাঙে না। কিছু সংসার ভাঙে খুব চুপচাপ, একটা দীর্ঘশ্বাসে ভাঙে, একটা লুকোনো ফোন কলে ভাঙে, একটা ভুল মানুষকে বিশ্বাস করার মধ্যে ভাঙে। মেহরিনের জীবনটা বাইরে থেকে দেখলে একদম সাজানো মনে হতো। সম্ভ্রান্ত পরিবার, সুন্দর বাড়ি, দায়িত্বশীল স্বামী, শান্ত পরিবেশ সবই ছিল। রাশেদ চৌধুরী তার স্বামী এমন একজন মানুষ ছিল যে কথায় কম, কাজে বেশি বিশ্বাস করত। সে বড় বড় প্রেমের কথা বলতো না, রাত জেগে কবিতা লিখত না, হঠাৎ ফুল নিয়ে এসে চমকে দিত না, কিন্তু সংসারের কোনো দায়িত্বেও কখনো পিছিয়ে থাকতো না। মায়ের ওষুধ, স্ত্রীর শখ, বাড়ির খরচ, আত্মীয় স্বজনের সম্মান সবকিছু কাঁধে নিয়ে সে এমনভাবে চলত যেন সংসারই তার পৃথিবী। হালিমা বেগম, রাশেদের মা, মেহরিনকে সত্যই মেয়ের মতোই দেখতেন। এই বাড়িতে অপমান ছিল না, অভাব ছিল না, অস্থিরতা ছিল না। তবু মেহরিনের ভেতরে ধীরে ধীরে একটা শূন্যতা বড় হচ্ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত। শাড়ি আছে, গয়না আছে, সাজ আছে, ভদ্র সংসার আছে, তবু বুকের ভেতর যেন কিছু নেই। রাশেদ তাকে খারাপ রাখেনি, কিন্তু তার ভালোবাসা ছিল খুব স্থির, খুব নীরব, খুব দায়িত্বময়। আর এই স্থিরতাকেই একসময় মেহরিন ভুল করে ফিকে ভাবতে শুরু করলো। সে বুঝতে পারেনি যে ভালোবাসা হইচই করে না, তা মরে যায় না। আর যে আকর্ষণ বুক কাঁপায় তা সবসময় ভালোবাসা হয় না। রাশেদ, মেহরিনটা কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে বাবা, একটু সময় দে। সময় দেব না মা, এই সপ্তাহেই ওকে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছি। কথাটা সত্যি ছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। কারণ ততদিনে মেহরিনের জীবনে ঢুকে গেছে আর একজন, নাম সাইম। সাইমের সঙ্গে তার পরিচয় হয়েছিল হঠাৎ করেই। এক বিকেলে পার্লার থেকে ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে গেলে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বিপদে পড়ে। তখনই এগিয়ে আসে সাইম। মিষ্টি ব্যবহার, আত্মবিশ্বাসী গলা, সাহায্য করার অদ্ভুত সহজ ভঙ্গি। সেদিন বিদায়ের আগে সাইম একবার তাকিয়ে বলেছিল, আপনার হাসিটা খুব সুন্দর। কিন্তু আপনি হাসেন কম। এই এক বাক্যে মেহরিনের বুকের ভেতর অদ্ভুত একটা ঢেউ উঠেছিল, কারণ অনেকদিন কেউ তাকে এভাবে লক্ষ্য করে কথা বলেনি। তারপর শুরু হয় খুব ছোট ছোট কথা। খেয়েছেন? বাড়ি পৌঁছেছেন? আজ আপনাকে একটু মন খারাপ লাগছে। আপনি কাঁদলে বুঝি খুব একা হয়ে যান? এই কথা থেকে আরেক কথা, সেখান থেকে লুকিয়ে কথা, তারপর অপেক্ষা, তারপর অভ্যাস। মেহরিন প্রথমে ভয় পেয়েছিল, অপরাধবোধ হয়েছিল। রাশেদ যখন অফিস থেকে ফিরে তার জন্য মিষ্টি আনতো, বুকটা মোচড় দিত। হালিমা বেগম যখন তাকে নিজের পাশে বসিয়ে গল্প করতেন, চোখ নামিয়ে রাখতে ইচ্ছা করত। মেহরিন নিজেকে বোঝাতে লাগলো সে খারাপ কিছু করছে না, সে শুধু সুখ খুঁজছে। সাইম, আমি আর পারছি না, তোমাকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। ওপাশে সাইম নরম গলায় বলল,
তাহলে যে জীবনে ভালোবাসা নেই সেখানে পড়ে থেকে লাভ কি? এই কথাগুলো ছিল বিষ, কিন্তু মেহরিন তা মধু ভেবে পান করছিল। যে মানুষ স্বামীর কথা কম, তোমার ঘরের টাকা পয়সা আর কাগজের কথা বেশি জিজ্ঞেস করে, তাকে ভয় পাওয়া উচিত। তুই ওকে বুঝিস না, ও আমাকে সত্যি ভালোবাসে। যে ভালোবাসা লুকিয়ে শুরু হয় তার শেষও বেশিরভাগ সময় অন্ধকারেই হয়। কিন্তু তখন মেহরিন আর কারো কথা শুনতে রাজি ছিল না। তার মাথায় তখন একটাই স্বপ্ন, রাশেদকে ছেড়ে সাইমের সঙ্গে নতুন জীবন। সন্দেহ কখনো দরজা ভেঙে ঘরে ঢোকে না, সে আসে খুব আস্তে। চোখের চাহনি বদলে গিয়ে আসে, কথার উষ্ণতা কমে গিয়ে আসে, ফোন উল্টো করে রেখে আসে, পাশে থেকেও দূরে সরে যাওয়ার মধ্যে আসে। রাশেদ প্রথমে কিছুই বোঝেনি, সে শুধু খেয়াল করছিল মেহরিন আর আগের মতো নেই। আগে সে রাশেদের ফেরার শব্দ শুনে দরজার কাছে যেত, এখন দরজা খুলে দেয় কিন্তু যেন মন দিয়ে না। আগে রাশেদের দিনের গল্প শুনত, এখন শুধু মাথা নাড়ে। আগে পাশে বসতো, এখন বসে কিন্তু মন অন্য কোথাও। এক রাতে খেতে বসে রাশেদ বলল, আগামী শুক্রবার আমরা বাইরে যাচ্ছি, সব বুকিং করে ফেলেছি। মেহরিন খুব ঠান্ডা গলায় বলল, এখন আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। তুমি তো অনেকদিন ধরেই বলছিলেন। মানুষের ইচ্ছা বদলায়। এই এক কথাই রাশেদের ভেতরে একটা অদ্ভুত কাঁটা গেঁথে দিল। সেদিন রাতেই সে ঘুমোতে পারেনি। পাশে শুয়ে থাকা মেহরিনের হাতে ধরা ফোনের স্ক্রিন বারবার জ্বলে উঠছিল, আর প্রতিবারই মেহরিন ফোনটা উল্টো করে রাখছিল। খুব ছোট একটা দৃশ্য, কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রতারণার গন্ধ খুব দ্রুত টের পায়। পরদিন অফিসে জেগেও রাশেদের মন বসল না। মেহরিনের মুখ, ঠান্ডা উত্তর, লুকোনো ফোন, সবকিছু তার মাথার ভেতর ঘুরছিল। শেষ পর্যন্ত সে কাউকে কিছু না বলে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আল। গেটে ঢুকতেই হালিমা বেগম বললেন, এত তাড়াতাড়ি? কাজ কম ছিল। মেহরিন বলল, মাথা ব্যথা, ওপরে শুয়ে আছে। রাশেদের বুক ধক করে উঠল। সে চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ঘরের দরজা ভেজানো, ভেতর থেকে খুব নিচু স্বরে কথা বলার শব্দ। সে থেমে গেল। না, এখন না। ও যদি জেনে যায়। আমি বলেছি না, আমি সব ছেড়ে তোমার সঙ্গেই যাব, শুধু একটু সময় দাও। রাশেদের পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। সে দরজা ঠেলে ঢোকেনি, চিৎকারও করেনি, কারো নাম ধরে ডাকেনি, শুধু নিঃশব্দে নিচে নেমে এলো। গাড়িতে বসে স্টিয়ারিং শক্ত করে ধরেছিল সে। তার হাত কাঁপছিল। কিন্তু এটা কি শুধু সম্পর্ক, নাকি এর পেছনে আরো কিছু আছে? সেই রাতেই সে ফোন করলো তার পুরনো বন্ধু তানভীরকে। তানভীর একসময় নিরাপত্তা সংক্রান্ত কাজে ছিল, এখন ব্যক্তিগত তদন্ত ও নিরাপত্তার কাজ করে। সব শুনে তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলল, আবেগে কিছু করিস না, আগে প্রমাণ জোগাড় কর। অনেক সময় সম্পর্কের পেছনে শুধু সম্পর্ক থাকে না। আমি শুধু জানতে চাই আমার সংসারটা ভাঙলো কিভাবে। আর আমি জানতে চাই, কে ভাঙলো, একজন পুরুষ নাকি একটা সাজানো ফাঁদ? ওদিকে সেই রাতেই বারান্দায় দাঁড়িয়ে মেহরিন সাইমের সঙ্গে কথা বলছিল। এখন আর পেছনে ফেরার রাস্তা নেই। যদি সত্যি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে তোমার স্বামীর সিন্ধুকের কিছু ডকুমেন্ট দরকার। ডকুমেন্ট? কেন? আমাদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সে তখনও সত্যিটা পুরো বুঝতে পারেনি। ঠিক তখনই বাড়ির সামনের অন্ধকার রাস্তায় তানভীরের লোকেরা প্রথমবারের মতো সাইমের ছবি তুলছিল। খেলা বদলে গেছে। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। বাড়িতে সবকিছু যেন স্বাভাবিক। নাশতার টেবিলে মেহরিন চুপচাপ বসেছিল, চোখ নিচু, মুখে খাবার নেই। হালিমা বেগম খেয়াল করছিলেন, কিন্তু কিছু বললেন না। রাশেদও খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। সে শান্ত গলায় বলল, আজ রাতে একটু দেরি হবে, গাজীপুরের সাইটে যেতে হবে। মেহরিন শুধু বলল, আচ্ছা। এই আচ্ছা শব্দটায় একটুও টান ছিল না।
রাশেদ বুঝে গেল সে যা শুনেছে তা ভুল শোনেনি। সকাল 10টার মধ্যেই তানভীরের লোকেরা খবর দিল সাইমের অনেক তথ্যই ভুয়া। আচ্ছা, তার নামে যেটুকু ব্যবসার কথা বলা হয় তার বেশিরভাগেরই স্পষ্ট ভিত্তি নেই। সে আলাদা সিম ব্যবহার করে, বারবার জায়গা বদলায়, আর রাতে সন্দেহজনক লোকজনের সঙ্গে ওঠ বসা করে। ব্যাপারটা শুধু সম্পর্ক না, লোকটা তোমার বাড়ি, তোমার কাগজ, তোমার টাকার দিকেও নজর দিচ্ছে। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, এটা যদি সত্যি হয় মানতে পারবো, কিন্তু যদি সে আমার সংসারটাকে ব্যবহার করে থাকে। ওদিকে মেহরিন নিজের ঘরে লকারের সামনে বসেছিল, হাতে চাবি, কিন্তু আঙুল কাঁপছে। সাইম আগের রাতে বলেছিল জমির কাগজ, ব্যাংকের কপি, ব্যবসার পার্টনারশিপ ফাইল সব দরকার। এত কাগজ কেন? ভালোবাসা কি সত্যই এমন হয়? যে মানুষ প্রতিদিন ভালোবাসি বলে সে কেন 12 বার টাকার আর কাগজের কথা তোলে? এই প্রথমবার তার মনে হলো এখানে কিছু একটা খুব ভুল। বিকেলে জুই হঠাৎ বাসায় এলো। মেহরিন তাকে দেখে অস্বস্তি পেল। জুই সোজা বলল, এখনো সময় আছে, থাম। সবাই আমাকেই দোষ দেয়, কেউ কি বোঝে আমি কত একা? একাকিত্বের চিকিৎসা প্রতারণা না, আর যে লোক তোকে কাগজ আনতে বলে সে প্রেমিক না, সে শিকারী। আরেকটা ভিডিও, ওটা একদম হাতের মুঠোয়। আর কয়েকটা দিন। মেহরিনের বুকের ভেতর সবকিছু কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, না, এটা মিথ্যে। ওর নামে আগেও একই ধরনের অভিযোগ আছে। মেয়েদের ব্যবহার করে তথ্য বের করার চেষ্টা করেছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। সাইম কল করছে। আজ রাতেই কাজটা করতে হবে। রাশেদ তো বাইরে যাচ্ছে, ফাইল নিয়ে প্রস্তুত থাকো, আমি লোক পাঠাবো। তুমি নিজে আসবে না? যা বলছি তাই করো। এই এক মুহূর্তেই মেহরিন বুঝে গেল এখানে ভালোবাসার ভাষা নেই, আছে নির্দেশ, আছে ব্যবহার। সন্ধ্যার একটু আগে রাশেদ হঠাৎ বাড়ি ফিরে এলো। ড্রয়িং রুমে এসে দেখল মেহরিন সোফার পাশে বসে আছে, জুইও আছে। ঘরের ভেতর ভারী নীরবতা। সে থেমে গিয়ে বলল, কি হয়েছে? মেহরিন মুখ তুলে তাকাল। সেই চোখে ছিল অপরাধ, ভয়, ভাঙন আর দেরিতে জেগে ওঠা সত্য। কাপা গলায় সে বলল, রাশেদ, আমি খুব বড় ভুল করেছি। এই প্রথম সত্যিটা দরজার ওপাশ থেকে ঘরে ঢুকল। কিন্তু সত্য কখনো একা আসে না। ঠিক সেই মুহূর্তেই বাড়ির বাইরে একটা অচেনা গাড়ি এসে থামল, আর তানভি ফোন করে বলল, সাবধান, সাইমের লোকজন তোমাদের বাড়ির সামনে। এখন আর গল্পটা শুধু সম্পর্ক ভাঙার না, এখন এটা বেঁচে থাকার খেলা। রাতটা হঠাৎ করেই দমবন্ধ হয়ে উঠল। বাড়ির ভেতরে 3 জন মানুষ, রাশেদ, মেহরিন, জুই। বাইরে অন্ধকার। রাশেদ ধীরে বলল, সবটা বল। মেহরিন কাপা গলায় বলতে শুরু করল, কিভাবে সায়েম তার একাকিত্বকে ছুঁয়েছিল, কিভাবে তার অভিমানকে উস্কে দিয়েছিল, কিভাবে ভালোবাসার নামে ধীরে ধীরে তাকে নিজের ঘরের খবর বাইরে নিতে শিখিয়েছিল। রাশেদ চুপচাপ শুনছিল। তার চোখে রাগ ছিল, অপমান ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল তার নীরবতা। মেহরিন বলল, আমি তোমার সর্বনাশ করতে যাইনি, আমি বুঝিনি। রাশেদ ঠান্ডা গলায় বলল, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মাঝখানে যে রেখাটা আছে তুমি সেটা পেরিয়ে গেছ। মেহরিন কেঁদে ফেলল। ঠিক তখনই সায়েম আবার ফোন করল। তানভীর এসে গেছে তখন। সে বলল, স্পিকারে ধরো, শান্ত থেকো। স্পিকারে ধরো। আমি ফাইল বের করতে পারিনি। নাটক করো না, বাড়ির সামনে লোক আছে, যা বলেছি দেবে, না হলে বড় বিপদ হবে। না হলে কি? না হলে তোমার স্বামীও শান্তিতে থাকবে না, তুমিও না।
কল কেটে গেল, ঘর নিস্তব্ধ হয়ে গেল। এখন পরিষ্কার, এটা শুধু একটা অবৈধ সম্পর্ক না, এটা সাজানো ফাঁদ। এই সময় ওপরে থেকে হালিমা বেগমের ডাক এলো। তিনি নেমে এসে সবার মুখের দিকে তাকিয়ে বুঝলেন কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। আমাকে মাফ করে দেন আম্মা, আমি বড় ভুল করেছি। হালিমা বেগম কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তার মুখ সাদা হয়ে গেল। তানভীর সংক্ষেপে বলল, খালা, এখন সব বলার সময় না, আগে নিরাপত্তা। তার লোকেরা বাড়ির চারপাশে নজর রাখছিল। তানভীর দ্রুত পরিকল্পনা দিল। আসল কাগজ সরিয়ে ফেলা হবে, নকল ফাইল রাখা হবে, আর মেহরিনকে দিয়ে সায়েমকে ফাঁদে ফেলা হবে। কিন্তু পরিকল্পনা শুনে মেহরিন হঠাৎ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ও শুধু কাগজের জন্য না, একদিন বলেছিল দরকার হলে মানুষ সরাতেও ওর সমস্যা নেই। ঘর থমকে গেল। হালিমা বেগম মুখে হাত চাপা দিলেন। জুয়ের ঠোঁট শুকিয়ে গেল। রাশেদের শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তাহলে ও শুধু প্রতারক না, বিপজ্জনকও। ঠিক তখনই গেটের ভেতর দিকে একটা খাম ছুঁড়ে ফেলা হলো। তানভীর খাম খুলে ভেতর থেকে একটা ছবি বের করলো। ছবিতে রাশেদের গাড়ি, আর গাড়ির নিচে লাল দাগ দেওয়া। পেছনে লেখা, ফাইল না দিলে পরের ক্ষতি সামনে থেকে দেখবা। এখন আর এটা শুধু সম্পর্ক ভাঙার গল্প না, এটা বাঁচা মরার খেলা। রাত গভীর হচ্ছিল, কিন্তু কারো চোখে ঘুম নেই। টেবিলের উপর রাখা সেই ছবিটা বারবার সবার চোখে বিঁধছিল। রাশেদ বুঝে গেল যে খেলাটা শুরু হয়েছে তা শুধু অনুভূতির না, এখন এতে ভয়, হুমকি, পরিকল্পনা সব ঢুকে গেছে। তানভীর বাড়ির একটা খসড়া মানচিত্র টেনে সবাইকে নির্দেশ দিতে লাগলো। কেউ একা থাকবে না, গাড়ি কেউ ছুবে না, বাড়ির বাইরের সব গতিবিধি নজর রাখা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেহরিন এখন থেকে যা জানে সব খুলে বলবে। মেহরিন কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, কোথায় কোথায় সাইমের সঙ্গে দেখা হয়েছে, কি কি জিজ্ঞেস করেছে, কি কি তথ্য সে অজান্তে বলে ফেলেছে সব। রাশেদ শুনছিল। কিছু কিছু নীরবতা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর হয়। তানভীরের একজন লোক খবর দিল, রাশেদের গাড়ির নিচে তৎক্ষণাৎ কোনো বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। ছবিটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু তাতে ভয় কমল না, বরং আরও পরিষ্কার হলো ইয়োরা মানসিক চাপ দিয়ে ভুল করাতে চাইছে। তখন পরিকল্পনা হলো নকল ফাইল আর নকল পেন ড্রাইভ তৈরি করা হবে। মেহরিন বলল, ও শুধু ফাইল না, একদিন বলেছিল রাশেদের ল্যাপটপে একটা পুরনো পেন ড্রাইভ আছে, সেটা পেলেও কাজ হবে। রাশেদ কপাল কুঁচকে গেল। তার সত্যই একটা পুরনো পেন ড্রাইভ ছিল, বহু বছর ধরে লকারে রাখা। সে নিজেও সেটা অনেকদিন খোলেনি। পেন ড্রাইভটা বের করে আনা হলো। তানভীর বলল, এতে কি আছে? রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বাবা মারা যাওয়ার আগে কিছু নথি আমাকে দিয়েছিলেন। জমি দখল, অবৈধ লেনদেন, কিছু লোকের গোপন তথ্য। তিনি বলেছিলেন সময় না আসা পর্যন্ত কাউকে যেন না দিই। ঘর নিস্তব্ধ হয়ে গেল। মানে সায়েম শুধু বর্তমানের টাকা বা কাগজের জন্য না, সে এই পুরনো প্রমাণের দিকেও যেতে পারে। ল্যাপটপে পেন ড্রাইভ খুলে দেখা হলো, ভেতরে ফাইল, স্ক্যান, কিছু রেকর্ড আর একটা ভিডিও ফোল্ডার। ভিডিও চালাতেই দেখা গেল বহু বছর আগের একটা গোপন বৈঠক। কয়েকজন লোক টেবিল ঘিরে বসে কথা বলছে। মুখগুলো স্পষ্ট নয়, কিন্তু কয়েকটা ফ্রেমে একটা তরুণ চেহারা ধরা পড়ল। তানভীর ভিডিও থামিয়ে বলল, এই মানুষটাকে আগে দেখেছি মনে হচ্ছে। আরও খুঁটিয়ে দেখে সে ফিসফিস করে বলল, এটা খুব সম্ভবত সায়েমের বাবা। মেহরিনের বুক কেঁপে উঠল। অর্থাৎ সায়েম শুধু টাকার জন্য না, পুরনো কোনো প্রতিশোধ বা প্রমাণের কারণেও তাদের জীবনে ঢুকেছে। ঠিক তখনই সায়েমের নতুন মেসেজ এলো, শেষ সুযোগ। রাত 12টার আগে জিনিস না দিলে এবার ঘরের কেউ শান্তিতে থাকবে না। মেহরিনের হাত কাঁপছিল। রাশেদ তার দিকে তাকিয়ে বলল, আজই তুমি ওকে ডেকে আনবে, আজই তার মুখোশ খুলবে। রাত তখন প্রায় 11:30। দেয়াল ঘড়ির কাঁটা যেন আজ খুব ধীরে এগোচ্ছিল।
বাড়ির পেছনের গলিটা অন্ধকার, সরু, নিস্তব্ধ। তানভীরের লোকেরা আগেই নিজেদের অবস্থান নিয়ে নিয়েছে। নকল ফাইল, ডামি পেন ড্রাইভ, মেহরিনের ওড়নায় লুকানো ছোট্ট মাইক্রোফোন, সব প্রস্তুত। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল মেহরিন। যে মানুষটার জন্য সে নিজের ঘর, নিজের বিশ্বাস, নিজের মর্যাদা সবকিছু ঝুঁকিতে ফেলেছিল, আজ সেই মানুষটাকেই ফাঁদে ফেলতে হচ্ছে। এবং তবু তার বুকের মধ্যে একটা আশঙ্কা ছিল, যদি সায়েম সামনে এসে এমন কিছু বলে যা তার সমস্ত ভাঙা স্বপ্নকে এক মুহূর্তে চূর্ণ করে দেয়। ভয় পেলে চলবে না, ও যেন বুঝতে না পারে আমরা সব জানি। মেহরিন কল দিল। সাইম দ্রুত রিসিভ করলো। হ্যাঁ, ফাইল আর পেন ড্রাইভ দুটোই নিয়েছি, কিন্তু তোমার লোকদের আমি দেব না, তোমার হাতেই দেব। ঠিক আছে, বাড়ির পেছনের গলির শেষ মাথায় আসো, একা। কল কেটে গেল। মেহরিন বেরিয়ে গেল, হাতে ব্যাগ, পায়ে কাঁপুনি। গলির শেষ মাথায় দাঁড়িয়ে খুব নিচু গলায় ডাকলো, সায়েম। অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। সাইম, কালো শার্ট, ঠান্ডা মুখ, চোখে কোনো মায়া নেই। আজ তাকে দেখে মেহরিনের মনে হলো সে কোনোদিনই এই মানুষটাকে চিনতে পারেনি। সাইম কাছে এসে বলল, ব্যাগ দাও। মেহরিন ব্যাগটা সরাসরি দিল না। আগে একটা কথা বলো, আমার সঙ্গে যা ছিল সবটাই কি মিথ্যে ছিল? এই সময় এসব? আমি উত্তর চাই। আমি কি তোমার কাছে শুধু একটা পথ ছিলাম? পথ না, দরজা, খুব দরকারি একটা দরজা। তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, তাহলে তো ভালোবাসোনি। তোমার অভিমানকে কাজে লাগিয়েছি, তোমার একাকিত্বকে কাজে লাগিয়েছি, আর তোমার অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়েছি। মেহরিনের বুকের ভেতর যেন সব আলো নিভে গেল। সে ফিসফিস করে বলল, আমি তোমার জন্য সব হারালাম। তুমি হারিয়েছো তোমার ভুল সিদ্ধান্তের জন্য, আমি শুধু সুযোগ নিয়েছি। অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে রাশেদের হাত মুঠো হয়ে গেল। তানভীর ইশারা করল, আরো কথা দরকার। মেহরিন আবার বলল, তুমি আসলে কে? কেন করলে এসব? যার বাবার জীবন ভেঙে গিয়েছিল তোমাদের পরিবারের কারণে। মানে? রাশেদের বাবার কাছে কিছু নথি ছিল, অনেকের ক্ষতি হয়েছে সেগুলোর কারণে, আমার বাবারও। আমরা ভেবেছিলাম বাকি জিনিসগুলো রাশেদের কাছেই আছে। মেহরিনের শরীর কেঁপে উঠল। অর্থাৎ সে শুধু প্রতারণার শিকার হয়নি, এক পুরনো প্রতিশোধের খেলায়ও পুতুল হয়ে গেছে। সে শেষবার জিজ্ঞেস করলো, আমার সঙ্গে কাটানো একটা মুহূর্তও কি সত্যি ছিল না? যেদিন বুঝলাম তুমি নিজের ঘরের মানুষকেও ফাঁকি দিতে পারো, সেদিনই বুঝেছিলাম তোমাকে দিয়ে কাজ হবে। একটা সত্যি ছিল। কোনটা? এই কথার পর মেহরিনের ভেতরের শেষ ভরসাটুকুও ভেঙে গেল। ঠিক তখনই তানভীর চিৎকার করে উঠল। এখন চারদিক থেকে লোক বেরিয়ে এলো। টর্চের আলো একসঙ্গে সায়েমের মুখে পড়ল। আমার সংসারে ঢুকে খেলা খেলেছো, আমার পরিবারকে ভয় দেখিয়েছো। পুরো সত্যিটা জানলে এত রাগ করতে না। তানভীর তাকে ধরতে এগিয়ে গেল, আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে হঠাৎ দুটো তীব্র শব্দ ভেসে এলো। 1 সেকেন্ডে সব বদলে গেল। রাশেদ পেছনে হেলে পড়ল। সায়েমও কাঁধ চেপে নিচে বসে পড়ল। মেহরিনের বুক ফেটে চিৎকার বেরিয়ে এলো। সে দৌড়ে গিয়ে রাশেদকে ধরে ফেলল। রাশেদ, চোখ খুলো প্লিজ। চারিদিকে ছুটোছুটি শুরু হয়ে গেছে। তানভীরের লোকেরা শব্দের দিকটায় দৌড় দিল। বোঝা গেল সায়েম একা ছিল না, আরও কেউ ছিল, আরও বড় কেউ। আহত সায়েম কষ্টে বলল, আমি বলেছিলাম খেলাটা শুধু আমি খেলছি না। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1টা। সবকিছু এত দ্রুত ঘটছিল যে কারো মাথা ঠিকমতো কাজ করছিল না।
স্ট্রেচারে করে রাশেদকে ভেতরে নিয়ে যাওয়া হলো। দরজা বন্ধ, ডাক্তারদের ব্যস্ত চলাফেরা, করিডোরে জমাট আতঙ্ক। আমার ছেলেটারে ফিরাইয়া দাও। জুই তাকে সামলাচ্ছিল, আর একটু দূরে দাঁড়িয়েছিল মেহরিন, নিস্তব্ধ, জমাট, চোখে শুকিয়ে যাওয়া কান্না। তার মনে হচ্ছিল যে মানুষটার প্রতি সে অন্যায় করেছে আজ সেই মানুষটাই মৃত্যুর সঙ্গে লড়ছে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? অন্যদিকে সাইমকেও হাসপাতালে আনা হয়েছে। তার কাঁধে আঘাত লেগেছে, অবস্থা স্থিতিশীল। পুলিশ পাহারায় তাকে রাখা হয়েছে। তানভীর সময় নষ্ট করল না। সে সরাসরি গিয়ে জিজ্ঞেস করল, বাইরে থেকে আঘাতটা কে করালো? সাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, যারা কাজ শেষ না হলে কাউকে বাঁচিয়ে রাখে না। তানভীর বলল, মকবুল হাওলাদার? এই নাম শুনে সাইমের মুখে টান পড়ল। তানভীর বুঝে গেল সঠিক জায়গাতেই হাত পড়েছে। ধীরে ধীরে সাইম বলতে শুরু করল, ছোটবেলা থেকে সে শুনে এসেছে তার বাবার পতনের পেছনে রাশেদের পরিবারের ভূমিকা ছিল। রাশেদের বাবা নাকি কিছু নথি নিজের কাছে রেখেছিলেন যেগুলো অনেকের গোপন অপরাধ ফাঁস করে দিতে পারত। সেই নথির কারণে বহু সম্পর্ক ভেঙেছিল, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাইমের পরিবারও তাদের মধ্যে ছিল। এই ক্ষোভ নিয়েই বড় হয়েছে সে, কিন্তু পরে সে জানতে পারে পুরো সত্যিটা সে জানত না। তার বাবা একা ছিলেন না, যাদের নাম ওই নথিতে ছিল তাদের মধ্যে মকবুলও ছিল। মকবুল চাইছিল পুরনো সব প্রমাণ মুছে ফেলতে, আর রাশেদের পরিবারে ঢোকার সবচেয়ে সহজ রাস্তা ছিল মেহরিন। তানভীর বলল, তাই তুমি সম্পর্কের অভিনয় করলে? সাইম উত্তর দিল, মানুষের দুর্বল জায়গা দিয়ে ঢোকা সবচেয়ে সহজ। তানভীর জিজ্ঞেস করল, আজ তোমাকেও কেন সরানোর চেষ্টা হলো? সাইম তিক্ত হেসে বলল, কারণ আমি দরকারি ছিলাম যতক্ষণ না জিনিস হাতে আসে। যদি ফাইল আর পেনড্রাইভ আমার হাতে যেত তাহলে আমি অনেক কিছু জেনে যেতাম। তখন আমি সহযোগী না, ঝুঁকি হয়ে যেতাম। এই এক কথাতেই পুরো খেলাটা পরিষ্কার হয়ে গেল। মকবুলের পরিকল্পনা ছিল রাশেদকে চুপ করানো, সাইমকে সরিয়ে দেওয়া, আর প্রমাণ গায়েব করে দেওয়া। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে এলেন। সবাই উঠে দাঁড়াল। ডাক্তার বললেন, উদ্বেগের সময় আপাতত কেটে গেছে, রোগী এখন নিরাপদ। বড় বিপদ হয়নি, তবে বিশ্রাম আর পর্যবেক্ষণ লাগবে। হালিমা বেগম কেঁদে ফেললেন। জুই চোখ মুছল, আর মেহেরিন দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। রাশেদ বেঁচে আছে, কিন্তু সে জানে শরীরের আঘাত সময় নিয়ে সারে। বিশ্বাস ভাঙার ক্ষত এত সহজে সারে না। ভোরের আগে তানভীর আবার এলো। সে বলল, সায়েম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তোমার জানা দরকার। মেহরিন ধীরে মুখ তুলল। তানভীর বলল, শুরুতে তোমাকে শুধু তথ্য বের করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরে পরিকল্পনা বদলায়। যদি রাশেদ তোমাকে দূরে সরিয়ে দিত তাহলে তোমাকে দিয়েই তার বিরুদ্ধে নতুন কেলেঙ্কারি আর মিথ্যে অভিযোগ তৈরির প্ল্যান ছিল। তোমাকে শুধু দরজা না, অস্ত্রও বানানো হতো। মেহরিনের মুখ সাদা হয়ে গেল। সে বুঝল সে শুধু ভুল করেনি, সে নিজেই না জেনে স্বামীর সর্বনাশের অস্ত্র হয়ে উঠতে যাচ্ছিল। কিছুক্ষণ পর তাকে কাঁচের ওপাশ থেকে রাশেদকে দেখতে দেওয়া হল। রাশেদ নিঃশব্দে শুয়ে আছে, বুক বাঁধা, হাতে স্যালাইন, মুখে ক্লান্তি। মেহরিন কাঁচে হাত রেখে খুব আস্তে বলল, তুমি আমাকে কোনোদিন ক্ষমা না করলেও শুধু ভালো হয়ে ওঠো। আমি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না, কিন্তু তোমার সর্বনাশের কারণ হয়ে থাকতে চাই না আর। তার পাশে এসে দাঁড়ালেন হালিমা বেগম। তিনি ধীরে বললেন, মানুষ ভুল করে, বড় ভুলও করে, কিন্তু সব ভুলের পর সবাই ঘরে ফেরার সুযোগ পায় না। মেহরিন কাঁপতে কাঁপতে মাথা নিচু করল। তিনি আবার বললেন, তুই ফিরতে চেয়েছিস, এটা আমি দেখছি, কিন্তু এই ভাঙা ঘর আবার জোড়া লাগবে কিনা সেই সিদ্ধান্ত আমার না, আমার ছেলের। ভোরের আলো ফুটছিল, কিন্তু গল্পের অন্ধকার এখনও শেষ হয়নি। কারণ ঠিক তখনই খবর এলো নারায়ণগঞ্জের সেফ হাউসে অভিযান হয়েছে। মকবুল পালিয়েছে, কিন্তু সেখানে এমন কিছু নথি পাওয়া গেছে যা ইঙ্গিত করে রাশেদের বাবার মৃত্যু হয়তো স্বাভাবিক ছিল না। ভোর গড়িয়ে দিন হল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মেহরিন বুঝে গেল রাত শেষ হলেও তার জীবনের অন্ধকার এখনও কাটেনি। রাশেদ বেঁচে আছে, এই খবর তাকে শ্বাস নেওয়ার শক্তি দিয়েছে, কিন্তু শান্তি দেয়নি। কারণ সে জানে কিছু কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে শুধু মানুষ না, সময়ও আর আগের জায়গায় ফিরিয়ে নিতে পারে না। তানভীর তখনও থামেনি।
সাইমের দেওয়া তথ্য, পুরনো পেনড্রাইভের ভিডিও, নারায়ণগঞ্জের সেফ হাউস থেকে পাওয়া নথি, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর ছবিই স্পষ্ট হচ্ছিল। বহু বছর আগের গোপন চক্র, জমি দখল, অবৈধ লেনদেন, প্রমাণ চাপা দেওয়া, সবকিছুর আড়ালে ছিল একটাই নাম, মকবুল হাওলাদার। দুপুরে তানভীর এসে বলল, আমরা বড় কিছু পেয়েছি। রাশেদের বাবার মৃত্যু, যেটাকে এতদিন স্বাভাবিক বলা হয়েছিল, সেটা হয়তো স্বাভাবিক ছিল না। কিছু রেকর্ড বলছে উনি মৃত্যুর আগে ভয়ঙ্কর চাপের মধ্যে ছিলেন। তিনি কারো নাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেহরিন শিউরে উঠল। অর্থাৎ বহু বছর আগের অন্যায়ের ঢেউ ঘুরে ফিরে এসে নতুন প্রজন্মকেও আঘাত করেছে। এদিকে সায়েমও ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে বুঝে গেছে যার জন্য এতদিন সে কাজ করেছে সেই মানুষটাই তাকে সরিয়ে দিতে চেয়েছিল। প্রতিশোধের আগুনে সে নিজেও পুড়েছে। 2 দিন পর রাশেদকে কেবিনে নেওয়া হলো। সে দুর্বল, ক্লান্ত, কিন্তু সচেতন। হালিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বসেছিলেন। দরজার কাছে দাঁড়িয়েছিল মেহরিন। ঢুকবে কিনা সেই সাহসটাই পাচ্ছিল না। যা ভেতরে যা। মেহরিন কাঁপতে কাঁপতে ঢুকলো। রাশেদ তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে আগের মতো নিশ্চিন্ত ভালোবাসা নেই, কিন্তু পুরো ঘৃণাও নেই। বরং ছিল গভীর ক্লান্তি আর এমন এক ক্ষত যা ভাষায় বোঝানো যায় না। আমি জানি আমার কোনো কথা শোনার দরকার নেই তোমার, তবু একটা কথা বলবো, আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার ঘরকে বিপদের মুখে ফেলেছি। তুমি যদি কোনোদিন আমাকে ক্ষমা না করো তবু আমি সেটা মেনে নেব, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, বিশ্বাস ভাঙা শব্দে বোঝানো যায় না মেহরিন। একটা মানুষকে ঠকানো আর একটা মানুষকে ভেঙে দেওয়া দুটো আলাদা জিনিস। তুমি আমাকে ভেঙে দিয়েছো। এই কথায় মেহরিন মাথা নিচু করে কেঁদে ফেলল। তবু শেষ মুহূর্তে তুমি সত্যিটা বলেছো, আর না বললে হয়তো আজ আমি বাঁচতাম না। এই ঋণ আমি অস্বীকার করব না, কিন্তু বাঁচিয়ে দেওয়ার জন্য সব ভাঙা জিনিস জোড়া লাগে না। এদিকে তানভীর আর আইন শৃঙ্খলা বাহিনী মকবুলকে ধরতে চারদিকে চাপ বাড়ালো। সেফ হাউসের নথি, পুরনো ভিডিও, পেনড্রাইভের ডেটা সব মিলিয়ে অবশেষে শহরের বাইরে পুরনো এক গুদামঘরের খোঁজ পাওয়া গেল। সেখানে অভিযান হলো। ঘণ্টাখানেকের উত্তেজনার পর খবর আলো, মকবুল ধরা পড়েছে। ধরা পড়ার সময় সে পালাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। তার কাছ থেকে আরো কাগজপত্র, পুরনো রেকর্ড আর এমন তথ্য পাওয়া যায় যা প্রমাণ করে সবচেয়ে বড় সত্যিটা বের হলো জিজ্ঞাসাবাদে। রাশেদের বাবা যখন সব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকেই তিনি নজরদারিতে ছিলেন। চাপ, ভয়, হুমকি সবকিছু মিলিয়ে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। পুরো সত্যিটা কৌশলে চাপা পড়ে যায়, আর সেই সঙ্গে অনেক পরিবার ভেঙে যায়। অনেক মানুষ ভুল গল্প শুনে বড় হয়। সায়েমও তাদের একজন। অর্থাৎ প্রতিশোধের যে আগুন বুকে নিয়ে সে রাশেদের জীবনে ঢুকেছিল, সেই আগুনের অর্ধেকই ছিল মিথ্যা গল্পের উপর দাঁড়িয়ে। এই সত্য শুনে সায়েম অনেকক্ষণ চুপ ছিল। তারপর ধীরে বলেছিল, আমি যাকে শত্রু ভেবে ধ্বংস করতে চেয়েছি সে পুরো সত্যিটাই জানত না, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর রাশেদ বাড়ি ফিরল। বাড়িটা একই আছে, দরজাগুলোও একই, বারান্দাও একই, কিন্তু ভেতরের সবকিছু বদলে গেছে। কিছু কিছু বাড়ি বাইরে থেকে ভাঙে না, ভেতর থেকে ভেঙে যায়। মেহরিন এই কদিন আলাদা ঘরে ছিল। হালিমা বেগম তাকে অপমান করেননি, কিন্তু আগের মতো আপনও করতে পারেননি।
কারণ তিনি জানতেন ক্ষমা মুখে বলা যায়, বিশ্বাস ফিরিয়ে দেওয়া যায় না। এক সন্ধ্যায় রাশেদ তাকে ডেকে বলল, আমি অনেক ভেবেছি, রাগ নিয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্য না, নিজের বাঁচার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। মেহরিনের বুক ধক করে উঠল। রাশেদ শান্ত গলায় বলল, আমরা আলাদা হয়ে যাব। শব্দগুলো খুব আস্তে বলা হয়েছিল, কিন্তু মেহরিনের কাছে মনে হলো মাথার ওপরের শেষ ছাদটুকুও ভেঙে পড়ল। সে কোনো নাটক করল না, কোনো অজুহাতও দিল না। এই সিদ্ধান্ত তোমার নেওয়ার অধিকার আছে। আমি শুধু একটা কথা বলবো, যেদিন ভুল পথে পা বাড়িয়েছিলাম সেদিন বুঝিনি আমি শুধু তোমাকে না, নিজেকেও শেষ করছি। আজ বুঝি। আমি ভেবেছিলাম বাইরে কোথাও সুখ আছে, পরে বুঝলাম যে মানুষ নিঃশব্দে পাশে সেই আশ্রয়। হালিমা বেগম দূর থেকে সব শুনছিলেন, তার চোখও ভিজে উঠেছিল। কয়েকদিন পর মেহরিন সেই বাড়ি ছেড়ে চলে গেল। কোনো ঝগড়া হয়নি, কোনো নাটক হয়নি। যাওয়ার আগে হালিমা বেগম শুধু বলেছিলেন, যেখানেই থাকিস সত্যের বাইরে যাস না, আর মিথ্যার পথে হয়। মেহরিন কাঁদতে কাঁদতে তার পা ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। সময় এগোলো, রাশেদ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল। তানভীর মামলার কাজ এগিয়ে নিল। মকবুল আইনের মুখোমুখি হল। সায়েমও নিজের অন্ধ প্রতিশোধ আর নিজের ব্যবহৃত জীবনের ফল ভোগ করতে থাকল। আর মেহেরিন, সে বেঁচে রইল, কিন্তু তার ভেতরে এক অসমাপ্ত শাস্তি নিয়ে। রাতে ঘুম ভেঙে উঠে বসত। মনে পড়ত রাশেদের শান্ত মুখ, হালিমা বেগমের মমতা, নিজের ভুল সিদ্ধান্ত, সায়েমের ঠান্ডা স্বর, আর সেই এক রাত যেদিন সে বুঝেছিল যে সুখকে সে সত্যি ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রতারণা। শেষ পর্যন্ত সে যা পেল তা হল না প্রেম, না নিরাপত্তা, না নতুন জীবন। সে হারাল স্বামী, সম্মান, ঘর, বিশ্বাস আর নিজের চোখে নিজের মর্যাদাও। পরকীয়ার মিথ্যা সুখের পেছনে ছুটতে গিয়ে মেহরিন শেষ পর্যন্ত স্বামীকেও হারালো, প্রেমিককেও হারালো, আর সবচেয়ে বেশি নিজেকেই হারালো। কারণ কিছু মানুষ আদালতের সাজা পায়, আর কিছু মানুষ প্রতিদিন নিজের স্মৃতির ভেতর সাজা ভোগ করে। যে সম্পর্ক লুকিয়ে শুরু হয় তা খুব কমই শান্তিতে শেষ হয়। মোহ মানুষকে অন্ধ করে, কিন্তু সত্য একদিন চোখ খুলিয়েই দেয়, আর তখন অনেক সময় ফিরে পাওয়ার মতো কিছুই আর বাকি থাকে না।